অন্তর্বর্তীকালীন সরকারের সময় 7টি এমন ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো চলুন শুরু করা যাক। প্রথম যে ঘটনাটা সেটা হলো যে হাসান আরিফ সাহেব ডক্টর ইউনূসের পর হাসান আরিফ সাহেবকে সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হয় বিমান মন্ত্রণালয়। উনি আসার পরে কিন্তু অংশীজনদের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে কার কী সমস্যা, কোন সেক্টরে কোনো সমস্যা, সেগুলো কিন্তু উনি একটা লিপিবদ্ধ করে সেইভাবে আগানোর চেষ্টা করে। এবং কিছুদিন পরেই বেজা বা আশিক চৌধুরীর ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি পাঠানো হয় অন্যভাবে যে বিমানকেই থার্ড টার্মিনালের দায়িত্ব দেওয়া হোক। এই চিঠিটা আদৌ ওনারা দিতে পারেন কি না বা কেন তারা দিয়েছেন আজও কিন্তু জিনিসটার সমস্যার সমাধান হয়নি। এবং এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি এটার তীব্র সমালোচনা করেছিলাম এবং ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে কিন্তু হাসান আরিফ সাহেব মারা যান এবং উপদেষ্টা হাসান আরিফ সাহেব মারা যাওয়ার পরে এই দায়িত্বটা আকিজ সাহেব বলেন বা বশির সাহেব বলেন উনি নেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যে বগুড়া এয়ারপোর্ট, যেটা দীর্ঘদিন এয়ারফিল্ড হিসাবে পরিচিত এবং এয়ারফিল্ড হিসাবে ব্যবহৃত, সে তার রানওয়েটাকে বাড়ানোর জন্য তাকে ডোমেস্টিক একটা এয়ারপোর্টে রূপান্তর করার জন্য রানওয়ের জন্য বর্তমান সরকার প্রায় 10 কোটি টাকা বরাদ্দ দেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এরপরে ঠিক মে জুন এই সময়টাতে বিমানে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়। আপনার মনে হচ্ছে কিনা চাকা পড়ে যাওয়া, উইন্ডশিল্ডে ফাটল দেখা, মাঝ আকাশ থেকে ফিরে আসা, এসি বিকল হওয়া, এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটে একসাথে। এবং এটা নিয়েও আমি ভিডিও তৈরি করেছিলাম ব্যঙ্গাত্মকমূলক, কারণ পৃথিবীর ইতিহাসে এরকম একই মাসে এত ঘটনা ঘটে যাওয়ার নজির আসলে নাই। এরপরে আরেকটা ঘটনা ঘটে যে জুলাইয়ে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই শুল্কের নেগোসিয়েশনের কারণে বিশ্বের বিভিন্ন দেশই বোয়িংয়ের এয়ারক্রাফট অর্ডার দিচ্ছে এবং এর মাধ্যমে নেগোসিয়েশন করছে এবং তারই অংশ হিসাবে বোয়িং কোম্পানি করে আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার। বাংলাদেশ সরকার ঘোষণা করে যে তারা 25টা বোয়িং এয়ারক্রাফট অর্ডার দেবে এবং এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আমি যথারীতি সেটাও আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন, এটা ডিসক্রিপশন বক্সেও রয়েছে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে 12ই অক্টোবর এই অন্তর্বর্তীকালীন সরকার খুব তড়িঘড়ি করে কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করে, কিন্তু সেখানে কোনো বিদেশি অপারেটর বা বাংলাদেশি অপারেটর বিদেশে ফ্লাইট অপারেট করছে এরকম কোনো অপারেটর ছিল না। বা যাই হোক, ঠিক 12 দিনের মাথায় তার ইন্টারন্যাশনাল স্ট্যাটাসটা কেড়ে নেওয়া হয় এবং বিশ্বের ইতিহাসে এটাও নজিরবিহীন। এটা আসলে কোথাও হয়েছে কিনা যে 12 দিনের মাথায় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার ডোমেস্টিকে রূপান্তর হয়ে গিয়েছে, আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সমস্ত কমেন্টই আমি পড়ি। আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টের যে রাডারটা, সেই রাডারটা কিন্তু অলরেডি সেটা ইনস্টলড হয়ে যায় এবং সেটা ব্যবহারের উপযোগী হয়ে যায়। এখন শুধু আইএটি এর একটা অনুমতি লাগবে এটা ব্যবহার করার জন্য, এবং ব্যবহার করলে কিন্তু বাংলাদেশের আকাশের নিয়ন্ত্রণে একটা রিমার্কেবল পরিবর্তন আসবে বলে ধারণা করা হয়। তো বছর শেষে বিমান এয়ারবাস এবং বোয়িংয়ের কাছ থেকে আবারও অফার নিয়েছে, কিন্তু এটার কোনো অগ্রগতি আমরা এখনও দেখতে পারি নাই। আদৌ দেখতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অলরেডি তফসিল হয়তো ঘোষণা হয়ে যাবে এবং এরপরে আদৌ তারা কাজ করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার আইনগত কোনো অভিজ্ঞতা বা জ্ঞান নাই। কারো যদি এই জ্ঞান থাকে যে অন্তর্বর্তী সরকার এই এমওইউটা সাইন করে যেতে পারবে কিনা, তো আমাকে জানাতে পারেন। তো এই আশাবাদ রেখেই তাদের যেই আমলনামা সেটা আপনাদের সাথে পেশ করলাম, যেহেতু আমি বিমান মন্ত্রণালয় নিয়েই সবসময় কথা বলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।